প্রথমেই মা জগদ্ধাত্রীকে প্রণাম জানাই। খুব ভালো তিনি এখানে আছেন, আমি প্রণাম করেছি। এখানকার সবাইয়ের মঙ্গল করুন, আমার মঙ্গলও করুন। আমার খুব ভালো লাগলো এসে, কিন্তু আসতে খুব কষ্ট হয়েছে। কোথায় সরু একটা গলি দিয়ে সে গাড়িটা আমি জানতাম না, তাহলে আমি ছোট গাড়ি নিয়ে আসতাম। তো আসতে ভয় লাগছে, মনে হচ্ছে পুকুরের মধ্যে পড়ে যাব, আর বোধহয় অভিনয় করতে পারবো না। যাই হোক, আপনাদের আশীর্বাদের ভালোবাসায় আমি এসে পৌঁছেছি। আমার খুব ভালো লাগছে। এত রাত হয়ে গেছে, তবু আপনারা এত লোক এখানে আছেন। প্রথমেই ধন্যবাদ জানাই সৌভিককে, কারণ ও আমাকে এখানে নিয়ে এসছে। তো আমি ওর কথা শুনেছি, কিন্তু ওর কোনো অনুষ্ঠান আমি করিনি। তো আমি এই প্রথম ওর অনুষ্ঠানে এলাম, ভালো লাগলো। তো আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন এরকম ভালো ভালো অনুষ্ঠান করতে পারে। তারপর জানাই এই রবিভাগ শক্তি সঙ্গ না ছাত্র সঙ্গ প্রত্যেকটা সদস্যকে এবং সদস্যাকে, যারা এই অনুষ্ঠান পরিচালনা করছে ভীষণ ভালোভাবে, তাদের সবাইকে আমি আমার আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। আরও বড় করে অনুষ্ঠান করবে এই ছাত্র সংঘ, রবিভাগ ছাত্র সংঘ। তো আমি বহু জায়গায়, বিশেষ করে মেদিনীপুর তো আমার প্রচণ্ড ভক্ত সব, মেদিনীপুরে খুব ফাংশানে যাই, অনুষ্ঠান করি। এত অনুষ্ঠান করেছি, কিন্তু কখনো এই জায়গায় আসিনি। নন্টে বাজার, আমি বললাম বাবা সে আবার কোথায় নন্টে বাজার? তো বলল হ্যাঁ দিদি, সৌভিক বলল নন্টে বাজার আছে, নন্টে বাজারে আসুন, সেখান থেকে এইখানে আসুন, ওখানে আসুন। এই করতে করতে আমি এসে পৌঁছলাম আপনাদের ডাকে। তো এত বছর 73, তখন আমার বয়স ছিল 17-তে পা দিয়েছি। আমি ফার্স্ট ইয়ারে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়ে আমাকে ওখানে থেকে একজন বলল তুমি সিনেমা করবে। সেটা একটা আলাদা ইতিহাস। অনেক আমি যখন আমার ইন্টারভিউ নেয় আমি বলেছি, সেই থেকে আমার জীবন শুরু হলো। তারপরে বিয়ে হলো 84-এ বিয়ে হবার পর আমার শ্বশুরমশাই উকিল ছিলেন। উনি বললেন না না না, সিনেমাটা তুমি করো না, তোমার গলাটা ভালো, তুমি রেডিওর নাটক করো, আমি খুব ভালোবাসি তোমার নাটক শুনতে। ব্যাস, আমার বাবাও বললেন না, উনি যখন বলেছেন তখন আর দরকার নেই করা। আমি 6 বছর অভিনয় করিনি। তখন আমাকে একজন বলল যে তোমার শ্বশুরমশাই বনেদি ফ্যামিলি, তিনি বারণ করেছেন, কারণ তুমি হিরোইনের রোল করো, যাকে তাকে জড়িয়ে ধরছ, বিছানায় একসঙ্গে শুচ্ছ, এইগুলো ওনারা মেনে নিতে পারবেন না, ওই জন্য বারণ করেছেন। আমি একটা কথা বলি, এটা আমাকে চিরঞ্জিত চক্রবর্তী বলেছিল, অনামিকা তুই ক্যারেক্টার রোল কর, ক্যারেক্টার রোলে দেখবি তুই ভীষণ নাম করবি, কিন্তু তোকে চেহারা চেঞ্জ করতে হবে। আমি খুব রোগা ছিলাম, কারণ আমি নাচতাম। তো ও বললো, আমি বললাম আমি কী করে মোটা হব? বলল দুপুরবেলা ফেনা ভাত খাবি, খেয়ে 3 ঘন্টা ঘুমোবি, আর রাত্রিবেলা পান্তা ভাত খেয়ে ঘুমোবি। আর আমার সিজার বেবি হয়েছিল, আমার মেয়ে বলেছিল পেটে যে বাঁধার বেল্ট ফেল্ট দিয়েছে ওগুলো কিচ্ছু করবি না, কোনো ব্যায়াম করবি না, তুই দেখ তুই মোটা হোস কিনা। ওমা সত্যি আশ্চর্য, আমি করে দেখলাম আমার গালগুলোও ভারী হয়ে গেল, কারণ আমার গাল একদম পাতলা ছিল, এবং আমার মনে হচ্ছে আমার জামা কাপড় আটকে যাচ্ছে, আমি মোটা হচ্ছি। সেই সময় আপনারা হয়তো জানেন না, সেই সময় 11খানা হিরোইন বম্বের এসছিল। এই যে অমর সঙ্গী, হ্যাঁ, অমর সঙ্গীতে বিজয়তা পণ্ডিত, ওর কিন্তু কোনো গলা নেই, একটা হুঁহাও করেনি,
ওর ডাবিং কিন্তু আমার করে দেওয়া। এই 11খানা জুহি চাওলা, ফারা সকলের ডাবিং আমার করা। তো যখন আমি ডাবিং করছি, হঠাৎ আমার কাছে এসে একজন বলল, দিদি বাংলাদেশের কয়েকজন এসছেন, আপনাকে দেখে ওনারা একটু কথা বলতে চান। তা আমি বললাম ঠিক আছে, ডেকে নিয়ে আসুন। ও ডেকে নিয়ে এলো। তখন ওই বাংলাদেশের যে মতিউর রহমান পানু, ওর ডিরেক্টরের নাম, উনি বললেন, দিদি আমরা একটা ছবি করতে ঢাকা থেকে আইছি, তো একটা চরিত্র ওই গল্পে আপনার সাথে খুব ভালো যাইব, আপনি করবেন? আমি তখন চিন্তায় পড়ে গেলাম। আমি বললাম আপনারা কাল সকালে আমার বাড়িতে আসুন, আমার শ্বশুরমশাইকে বলবেন, উনি যদি মত দেন তাহলে আমি করব। দেখুন মানুষের ভাগ্য কিন্তু বদলায়। আমি ছেড়ে দিয়েছিলাম 6 বছর, আমার মেয়ের তখন 2.5 বছর বয়স হয়ে গেছে। আমি ওই ভদ্রলোকেরা পরের দিন এলেন, এসে আমার শ্বশুরমশাইয়ের কাছে আমি নিয়ে গেলাম। ওনারা বললেন যে আমরা একটা চরিত্র বাংলাদেশ থেকে আইছি, আপনার বৌমাকে দিয়ে করাতে চাই, আপনি কি দেবেন পারমিশন? তখন আমার শ্বশুরমশাই বললেন যে বাংলাদেশ যেতে হবে না তো? বলল না, কলকাতায় হবে। উনি বললেন, খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে কলকাতায় হবে যখন করুক। এই ছবিটার নাম কি আপনারা জানেন? যেটা আজও পর্যন্ত টালিগঞ্জ পাড়া তার রেকর্ড ভাঙতে পারেনি। সব থেকে বেশি টাকা ওই প্রডিউসার রোজগার করেছিল, সব থেকে বেশি নাম বেশি দিন চলেছিল। মনে পড়ছে কি ছবি? বেদের মেয়ে জ্যোৎস্না। হ্যাঁ, ওই যে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমি দিদার পাঠ করলাম, অঞ্জু ঘোষ জ্যোৎস্নাকে মানুষ করলাম, ব্যাস ওই যে আমার শুরু হলো 90 থেকে। তারপর আর আমি থেমে থাকিনি। 2000 সালে এলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ, তারপরে প্রতিবাদ, সূর্য, সঙ্গী, সাথী, তারপর থেকে চললো একের পর এক মায়ের আঁচল, পরিবার। কোনটা বলবো বলুন? হ্যাঁ, ডায়লগ আমি বলবো, কিন্তু ডায়লগ বললে বলে দিতে হবে সেটা কোন ছবির ডায়লগ, তবে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কতগুলো ছবি দেখেছেন। আমি একটা করে ডায়লগ বলবো, আর আপনাদের বলতে হবে সেটা কোন ছবির ডায়লগ। ওটা তো হবেই, ওটা তো আমাকে জানেন না, ফাংশানে গেলে এখানে সেটা হয়নি, কারণ গলির মধ্যে দিয়ে ঢুকেছি। এইটুকুটুকু বাচ্চারা আমার গাড়ির পেছন পেছনে, বিন্দু মাসি এসে গেছে, বিন্দু মাসি এসে গেছে, বিন্দু মাসি এসে গেছে। আমি ভাবি যে কিরে বাবা, আমাকে কেউ মাসিমা, কাকিমা, দিদিমা, ঠাকুমা কেউ কিছু বলছে না, আমার নামই হয়ে গেছে বিন্দু মাসি। তো এটা আপনাদের আশীর্বাদ, ভালোবাসা দর্শকের কাছ থেকে আমি পেয়েছি অঢেল। ওই জন্য আমার কোনো দুঃখ নেই। দুঃখ নেই এই কারণে যে আজও আমি একদম সেই আগের মতন অভিনয় করছি, ভালো ভালো ছবি পেয়েছি, ছবিগুলো আসবে, আপনারা দেখবেন। একটা ভূতের ছবি পেয়েছি, ভূতের গল্প, সেটা অবশ্যই দেখবেন। সেটা এখনও শুটিং শুরু হয়নি, ডিসেম্বর থেকে হবে, আপনারা অবশ্যই দেখবেন, খেয়াল রাখবেন যে এরকম। আর তাছাড়া সিরিয়াল তেঁতুল পাতা তো করছি ওখানে, ঠাম্মির রোল। হ্যাঁ, তো সেই জন্য আমি কিন্তু কাজ করে যাচ্ছি, আমি কিন্তু গ্রামে গঞ্জে এইভাবে গিয়ে সকলের সঙ্গে কথা বলছি। এই যে আপনাদের ভালোবাসার টানে যে এই যে আসতে পারা, এটা কজনে পারে? তো সেই জন্য খুবই ভালো লাগছে। বেশি কথা বলবো না, কারণ অনেক শিল্পী রয়েছেন যারা গান করবেন। সেই জন্য আমি একটা করে ডায়লগ বলবো, বলে দিতে হবে সেটা কোন ছবির ডায়লগ। দিদি, আজকে যে সমস্ত শিল্পীরা এসছেন সঙ্গীত শিল্পী হিসাবে, হুম, মিউজিশিয়ান হিসাবে, অ্যাঙ্কার হিসাবে, তারা প্রত্যেকেই কিন্তু
আপনার পার্টটা দেখবার জন্য ওয়েট করে আছে। আপনি ভাববেন না যে আপনি তাড়াতাড়ি করে চলে গেলে ওরা বিরাট কিছু করে দেবে। সবাই কিন্তু আপনাকে দেখানো রয়েছে। এই যে অডিয়েন্স ওয়ান টু অল, সবাই কিন্তু আপনার জন্য রয়েছে। একবার হাততালি দিয়ে বোঝাতে হবে আমরা দিদির জন্য আছি কি না। আর একটা কথা, একটা দেখুন একজন অভিনেত্রী, উনি অনেকক্ষণ কথা বললেন, কথার মায়াজালে আমাদের উনি বেঁধে ফেলেছেন। অভিনয় এখনো শুরু করেননি, তার আগে এই অবস্থা। একবার জোরে করতালি হবে দিদির জন্য সবাই মিলে। ঠিক আছে, হাত ব্যথা করে লাভ নেই। আপনারা ভালোবাসেন বলেই তো আমাকে এনেছেন, সেই ভালোবাসাটাই আমি চাই। কত টাকা চাই? 5,000, 10,000, 20,000? সাপের লেজে তুমি পা দিয়েছ, ঘুরে আমি ছবল মারবই। কোন ছবি? ইয়েস, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। দিদি শ্বশুর, তারপর দিদি এক সেকেন্ড, দিদি শ্বশুর বাড়ি জিন্দাবাদ। একবার তুমি চলে এসো, একদিন। এই হচ্ছে মেন, আপনাকে আনার জন্য ইনি হোতা। শ্বশুর বাড়ি জিন্দাবাদ শুনে পাঞ্জাবি ভাঞ্জাবি পরে চলে এসছে। ওই যে দেখছেন মা ভবতারিণী পুষ্পালয়, বলরাম তুং টোটাল অনুষ্ঠানটাকে এই কন্ট্রোল করছে। আচ্ছা আচ্ছা, বলরাম thank you. তুঙের জন্য একবার জোরে হাততালি হবে সবাই মিলে। মা ভবতারিণী পুষ্পালয়, দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ, কামারহাটি শাখা, বাগনান, হাওড়া। আপনার আশীর্বাদ ওর মাথায় রইল এবং ওর ফুলের ব্যবসা আরো বড় হবে। কিসের ব্যবসা? ফুল ফুল। উমা, তাই নাকি? হ্যাঁ। বাহ, ও বাহ। তোমার একটু ফুল আনা উচিত ছিল দিদির জন্য। শুধু আছে তো, বাস 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 তাহলে হবে। ওর কোম্পানির ফুল আছে। আসুন আমরা দিদির অভিনয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর পরের ছবি এইটা বলতে পারেন কি না আমি দেখব। মাছ খাবে? লজ্জা করে না? যা না, মা যেখানে গেছে সেখানে গিয়ে মাছ খেয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বললে প্রতিবাদ? হাত তোলো, প্রতিবাদ। এটাতেও প্রসেনজিৎ আমি। আর একটা ডায়লগ বলছি, যেটা বললাম যে প্রচণ্ড হিট করেছিল, প্রচণ্ড। টালিগঞ্জ পাড়া আজও তার রেকর্ড ভাঙতে পারেনি। ও রে জ্যোৎস্না রে, ও জ্যোৎস্না, জ্যোৎস্না যা যা, রাজকুমারীর কাছ থেকে প্রতিশোধ চাই এলো। আরে মাইয়া, খাড়ায় আছিস কেন? যা না। বেদের মেয়ে জ্যোৎস্না, এইটা অসাধারণ। তখন যখন রিলিজ করেছিল 91-এ বোধহয়, মানে এরকম হয়েছে, ভোর 4টে থেকে গরুর গাড়ির লাইন পড়তো গ্রামে। সেই সব ছবি আনন্দবাজার পত্রিকায় দিত। রাত 4টের থেকে এসে টিকিট কাটবে বলে গরুর গাড়ির লাইন পড়ে যেত। কাগজে বেরিয়েছিল যে বর রিক্সা চালায়, বউটা রোজ বলে যে তুমি আসবার সময় আমার একখানা বেদের মেয়ে জ্যোৎস্নার টিকিট নিয়ে আসবা। বর আর আনে না, সে রিক্সা চালানো শেষ হয়ে গেলে মালফাল খেয়ে ঘুমিয়ে পড়ে। এইবার বউটার খুব অভিমান হয়েছে। সে একদিন ওর বর এসে দেখে, জিজ্ঞেস করলো তুমি টিকিট আনো নাই? ও বলল না। টিকিট দিয়ে কি হইব, টিকিট দিয়ে কি? এই করতে করতে সে ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা উঠে দেখে গলায় দড়ি দিয়ে বউটা মারা গেছে। এরকম রেকর্ডও আছে। কাজেই বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে আমি যখন শুরু করলাম আমার সেকেন্ড ইনিংস, তখন আমি ভাবলাম যে আমাকে থাকতে গেলে আমাকে অভিনয় দিয়ে থাকতে হবে। আমি মা, মাসি, ঠাকুমা, দিদিমা, যে কোনো চরিত্রে আমি অভিনয় করব। তাহলে আপনি ভাবুন, না হলে আজও আমি এত, মানে যে ছবি করেছি সেই ছবি হিট, যে ছবি করেছি সেই ছবি হিট। তো সেই জন্যই আজ আমি টিকে আছি, আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আচ্ছা, এইটা কোন ছবির ডায়লগ বলো তো? এতদিন তো বিড়ি ফুঁকতে, এখন ছেলের কাছ থেকে টাকা নিয়ে সিগারেট ফুঁকতে শিখেছ। লজ্জা করে না তোমার?
পরিবার পরিবার দেখবে টিভিতে দেয় ভীষণ সুন্দর ছবি। এবার আমি শুধু বদমাইশের চরিত্র করিনি, আমি ভালো চরিত্রও করেছি। তার একটা ডায়লগ বলি, দেখি আপনারা বলতে পারেন কি না। ভোলা, ভোলা আমি তোর মা নই রে ভোলা, তোর মা শহরে আছে, তুই শহরে যা, আমি তোকে পেটে ধরিনি ভোলা, আমি তোকে পেটে ধরিনি। ইয়েস, হ্যাঁ ইয়েস, মায়ের আঁচল। কি ভাবুন তো, এখনো যদি টিভিতে দেয়, আমি হয়তো ফিরেছি শুটিং থেকে, আমার বাড়ির কাজের মেয়েরা ওরা হয়তো দেখছে, আমি উমা উমা এই তো আমি, কোন ছবি রে, বলে মায়ের আঁচল। তা আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু দেখে আমার না চোখ ফেটে জল এসে গেল। আমি ভাবলাম কি জানি এখন আমি এরকম অভিনয় করতে পারবো, মানে কি এখনো চোখে জল রাখা যায় না। মায়ের আঁচল তখন গল্প ছিল সিনেমায়, তখন আর্টিস্টরা প্রাণ দিয়ে অভিনয় করত, কিন্তু এখন তো সেটা নেই। সিরিয়ালে যেমন সব মুখস্থ গড়গড়িয়ে বলে দিচ্ছে, তার দাড়ি কমা ফুল স্টপ কিচ্ছু নেই, মুখস্থ করে যাও আর ক্যামেরার সামনে বড়বড়িয়ে বলে যাও, এক্সপ্রেশন নেই। যেটা বড় পর্দায় ছিল এক্সপ্রেশন, চোখ। সিনেমায় দুটো জিনিস লাগে, চোখ আর ঠোঁট, মাসেল পর্যন্ত। সিনেমায় এইগুলো যারা দিতে পারে তারা কিন্তু ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে পারে। যাই হোক, আমি তাহলে আপনাদের শেষ যে আপনাদের ইচ্ছেটা সেই ডায়লগটা বলে আমি চলে যাব, কেমন? দিদি দিদি, হ্যাঁ। এরা কিন্তু অনেক পরিশ্রম করে আপনাকে একটুখানি সময় থাকতে হবে, আপনি যা বলুন এরা কিন্তু প্রসাদের মতন গ্রহণ করছে, সেটা না একটুখানি না সময় ঠিক থাকতে আছে, হবে। এই তো বেশি গ্রহণ করলে কিন্তু বদহজম হয়ে যাবে, আর আমাকে ডাকবে না, আবার আসবো, আবার যেসব ছবি বেরোবে দেখবেন, তখন আপনারা আবার আমাকে ডাকবেন। কিন্তু একদিনেই যদি সবটা দিয়ে দিই তাহলে আর তো ডাকবেন না। এ পুরো সেই- ভিলেনের মতন কথা হয়ে গেল, হ্যাঁ, ক্যারেক্টারে ঢুকে গেল কিন্তু দিদি নিজে, বলতে বলতে বাস্তবের ক্যারেক্টারে। হ্যাঁ। কি দিদিকে সামন্ত বরণ করে- মশাই, পান খাবেন না? বিন্দু মাসির হাতে পান না খাইলে তো আপনার ঘুমই আইব না। কি হলো? ও সামন্ত মশাই, এই নিন, আপনার জন্য আমি পান বানিয়ে এনেছি। এই দারোগা, দরজাটা খুলে দে, আমার ভাইকে বার করে দে। কি হলো, তাকিয়ে আছিস যে? দরজা খুলবি না? ঠিক আছে, আমি দেখাচ্ছি, মজা দেখাচ্ছি। কি হলো, সুরসুর করে দরজাটা খুলে দিয়ে এলি? হ্যাঁ, দেখ কেমন লাগে। যা যা যা, ডেড বডিটা ফেলে দিয়ে আয় বাবলু কোলের দরজায়, আর বলে আয় বিন্দু মাসি তারা মায়ের প্রসাদ পাঠিয়েছে, যা নিয়ে যা। ধন্যবাদ। ভেবেছিলাম একটা গান হয়তো গাইবো, কিন্তু আমার ওই যে এখন এই একটু একটু হিম পড়ছে, আর এসি নন এসি এই করে করে না গলাটা একটু ধরেছে, কাজে আমি একটা যাত্রা করেছিলাম। সেই যাত্রার একটা ছোট্ট, কারণ এখানে সবই আছেন, হিন্দু মুসলমান সবাই আছেন, তো সেখানে একটা সিচুয়েশনটা আমি বলি। সিচুয়েশনটা ছিল, আমি গ্রামের হেডমিস্ট্রেস, গার্লস স্কুলের। তো হেডমিস্ট্রেস খুব ভালো, সবাই তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তো হেডমিস্ট্রেসের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে রাত্রিবেলা শুতে যাবে, সেই সময় হঠাৎ দরজায় এসে কড়া নাড়ে। দরজা খুলে বলে, কি ব্যাপার, তুমি তুমি এত রাতে? তখন ও বলল, দিদিমণি আমার ছেলের অবস্থা খুব খারাপ, সদর হাসপাতালে নিয়ে গেছিলাম,
বললো রক্ত দিতে হবে দিদিমণি। দিদিমণি আপনার দুটো পায়ে পড়ি, আপনি আমার উপকার করুন। কলকাতায় আমি নিয়ে যাব কিভাবে? আমার তো এত টাকা নেই, আপনি আমাকে 2000 টাকা দিন দিদিমণি, আমি আপনাকে শোধ করে দেব। আমি বললাম তোমার ছেলের রক্তের গ্রুপ কি? বললো ও পজিটিভ। আমি বললাম ও পজিটিভ, তাহলে তোমাকে কলকাতায় যেতে হবে না, এই সদর হাসপাতালেই ওর চিকিৎসা হবে। ঠিক আছে চলো, আমি তোমার রক্ত দেব। তখন ওই মুসলিম লোকটা অবাক হয়ে বলল, দিদিমণি আপনি হিন্দু হয়ে একটা মুসলমানের ছেলেকে রক্ত দেবেন? তখন আমি বললাম রক্তের রং তো লাল, সেখানে কি রক্ত দেখে বোঝা যায় যে কোনটা হিন্দুর কোনটা মুসলমানের? ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সন্মতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সন্মতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ সব এক, সবাইকে সম্মতি দিন তিনি, সবাইকে ভালো রাখুন, সকলে ভালো থাকবেন। অনেক দূরে যাব, কলকাতায় যেতে এখন 2.5 থেকে 3 ঘন্টা লাগবে প্রায়। তো বুঝতে পারছেন এত রাতে, কাল সকাল 10টায় আবার আমার শুটিংয়ে বেরোতে হবে। ধন্যবাদ, নমস্কার। আপনারা সবাই দক্ষিণ ভালো লাগলো। অভিভাবক দক্ষিণ ছাত্র সংঘের পক্ষ থেকে হ্যাঁ। দিদিকে ফুলের স্তবক দিয়ে সম্মানিত করা হচ্ছে। আমি তোমাকে ডেকে চলে এসো, মঞ্চে আসছে এই হচ্ছে বলরাম। সৌভিক, যে আমাকে নিয়ে এসেছে, কাজেই ওর কাছে আমি কৃতজ্ঞ। আমার খুব ভালো লাগছে যে এত দর্শক এত রাত্রিরে আপনারা এইভাবে সুন্দর, কোনো গন্ডগোল নেই, কিচ্ছু নেই। বেশিরভাগ জায়গায় দেখি চেঁচামেচি হুড়োহুড়ি, কিন্তু আমার খুব ভালো লেগেছে এই পরিবেশ। ভালো থাকবেন আপনারা, মা জগদ্ধাত্রী আপনাদের ভালো করুন। দিদিকে ধন্যবাদ। ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। দাও, আস্তে 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 আস্তে, হ্যাঁ, দাও, ওটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একবার জোরে করতালি হবে। এই দৃশ্যটা বারবার আমরা দেখতে পাবো না জীবনে। এমন একজন মহান শিল্পীকে আমরা অভিজিৎ তুং মঞ্চে আসবেন। মানে এত মানুষের এত শ্রদ্ধা ভালোবাসা আপনার জন্য রয়েছে যে উপহারের উপরে সকালও হয়ে যেতে পারে শুধু উপহার গ্রহণ করতে গিয়ে। অভিজিৎ তুং, প্লিজ আপনি মঞ্চে চলে আসুন। মঞ্চে আসছে অভিজিৎ তুং, আমাদের শ্রদ্ধেয় টলিউড অভিনেত্রীকে সম্মান জানাতে। আমাদের মিউজিশিয়ান ভাইরা তারা আপনাকে প্রচণ্ড শ্রদ্ধা করে। ওরা চাইছিল একটা আপনি গাইলে হালকা করে ওরা বাজাতো, বাজনাটা ওদের উপরে একটু যদি একটা লাইনও গান তাহলে ভালো হয়। এটা দাও, এটা দাও, এই নিন দিদি, এই যে একটুখানি যদি ওরা একটু বাজাতো ভালো লাগতো ওদের। না না, খুব ভালো। তোমরা চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত ওটা বাজাতে পারবে? ঠিক আছে। আপনারা নাচ নাকি না নাচলে ছবিটা দেখেছেন? হ্যাঁ, সাপ নিয়ে ছবি হয়েছিল। তো ডিরেক্টর ছিলেন অঞ্জন চৌধুরী, আমি করছিলাম মামিটা, যে ওই ভাগ্নিকে দিয়ে সব কিছু কাজ করাতো। ভীষণ দুষ্টু ছিল মামি। তো ভাগ্নি কি করলো, ওই সাপ এনে সারা বাড়িতে ছেড়ে দিল ওই মামিকে জব্দ করবে বলে। এইবার যে যখন মামি বলে না আমি করতে পারবো না, যাও তুমি করে নিয়ে এসো। আর রুটি করতে বলেছে, না আমি পারবো না, আমি কেন পারবো, তুমি ধাড়ি মেয়ে বাড়িতে বসে আছো, যাও তুমি করে নিয়ে এসো। এইবার ওই ভাগ্নি কি করলো, সাপ চতুর্দিক দিয়ে ঘিরে দিল, দিয়ে একটা ছোট রেকর্ডার সেটা নিয়ে ও একটা গান বাজিয়ে দিল। এবার মামিকে বলল, মামি দেখে যে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে ফোনা তুলে সব হোস হোস করছে। সব দোতলার ওপরে ক্যামেরা, ডিরেক্টর সবাই ওপরে। এইবার আমি ওই
ফনা তোলা ওই সাপগুলো দেখে আমি ভাবলাম মরেছে। এইবার আমি যদি যাই, ও যদি দাম করে মারে আমার পায়ে। তখন আমাকে ডিরেক্টর বলল, অঞ্জন চৌধুরী বলল যে অনামিকা তুই এক কাজ কর, তুমি পায়ে দুটো গ্লাভস ওই প্রোডাকশান থেকে এনে দিল, গ্লাভসটা পরে নে, তোর কোনো ভয় নেই। কারণ তখনকার দিনে সাপের বিষ তোলা হতো না। এখন যেমন অটোমেটিক কত রকমের মেশিন পেশিন দিয়ে সাপ করে, কিন্তু তখন অরিজিনাল সাপ সেই সময় তার বিষ দাঁত ভাঙবে না। কারণ সাপ যে নিয়ে এসছিল তার সাপের বিজনেস ছিল, প্রচুর টাকা রোজগার করতো সাপ লাগলেই। ছবিতে বেদের মেয়ে জ্যোৎস্নায়ও আমি সাপ ধরেছি। আবার এই ছবিতে নাচ নাগিনা নাচ রে। এইবার ওই মামি আর কি, আমি তো মামি, ও দাঁড়িয়ে আমার ভাগ্নি, ও করেছিল অঞ্জন চৌধুরীর মেয়ে, যে মেজ বউ খ্যাত। হ্যাঁ, ও বলল মামি এবার নাচো। এইবার হঠাৎ ওই রেকর্ডারে বেজে উঠল না, প্রথম থেকে না, একবারে গানের ইয়ের থেকে, একবারে গানের থেকে। তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত। এবার যাই, সবাই বলুন হ্যাঁ।